চ্যাপ্টার 22 স্টার্টিং সিকোয়েন্স সিঁড়ি বেয়ে উপরে উঠে রিসেপশন হলে ফিরে আসার পর ক্লেইন রোজানকে বিদায় জানাতে যাচ্ছিল। ঠিক তখনই বাদামি চুলের মেয়েটা চটপট বলে উঠল, ক্যাপ্টেন বলেছেন সোমবার আসতে পারো, আগে বাড়ির সব কাজকর্ম গুছিয়ে নাও। ঠিক আছে। ক্লেইন ভাবেনি নাইটহক্সদের ব্যবস্থাপনা এতটা মানবিক আর সহানুভূতিশীল হবে। মনটা একটু কৃতজ্ঞতায় ভরে গেল। পরের দিন সকালে সে পরিকল্পনা করেছিল তাড়াতাড়ি উঠে টিনজেন ইউনিভার্সিটিতে যাবে। সেখানে ইন্টারভিউয়ের দায়িত্বে থাকা কর্মকর্তাদের জানাবে যে সে আর বাকি ইন্টারভিউতে অংশ নেবে না। আসলে সে ইন্টারভিউয়ের সুযোগটা পেয়েছিল তার প্রফেসরের সুপারিশপত্রের কারণে। তাই যাই হোক না কেন, একটা আনুষ্ঠানিক বিদায় জানানোটা ছিল সাধারণ ভদ্রতার বিষয়। নিজের জন্য না হলেও তার গুরুর পরিশ্রমকে সম্মান দেওয়া দরকার। আর এমন একটা দুনিয়ায় যেখানে টেলিফোন নেই, টেলিগ্রামে প্রতিটা অক্ষরের দাম দিতে হয়, আর চিঠি পাঠালে দেরি হয়ে যাবে, সেক্ষেত্রে পাবলিক গাড়িতে চেপে ইউনিভার্সিটিতে যাওয়াটাই সবচেয়ে সাশ্রয়ী আর বুদ্ধিমানের কাজ। ক্যাপ্টেনের বিশেষ অনুমতি পাওয়ার পর ক্লেইনকে আর ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে না। একটু দেরিতে উঠলেও ঠিকমতো সময়ে পৌঁছে যাবে। ড্যাশ 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 ক্লেইন সবে রোজানকে বিদায় জানাতে টুপি খুলতে যাচ্ছিল, হঠাৎ মনে কিছু একটা এলো। চারদিকে একবার তাকিয়ে গলা নামিয়ে বলল, রোজান, চার্চের পুরো সিকোয়েন্সের শুরুর ধাপটা কি জানো? ওল্ড নীলকে জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিল। রোজান চোখ বড় বড় করে ক্লেইনের দিকে তাকাল। তুমি কি বিয়ন্ডার হতে চাও? আমি কি এতটাই স্পষ্ট ছিলাম? ক্লেইনের শরীরের ভাষাই তাকে ধরিয়ে দিল। একটু লজ্জায় বলল, দুনিয়ায় যে অলৌকিক আর রহস্যময় শক্তি আছে সেটা জানার পর মনে কিছুটা আকাঙ্ক্ষা জাগবে, এটাই তো স্বাভাবিক। হে দেবী, তুমি কি জানো এটা কতটা বিপজ্জনক? ক্যাপ্টেন বলেননি তোমাকে? বিয়ন্ডারদের শত্রু শুধু কাল্টিস্ট বা ডার্ক ওয়াইল্ডলকরা নয়, তারা নিজেরাও। প্রতি বছর কেউ না কেউ নিয়ন্ত্রণ হারায়, কেউ কেউ নিজেই বলিদান দিয়ে মরে। তোমার পরিবার কেমন অনুভব করবে ভাবনি একটুও? রোজান হাত নাড়তে নাড়তে বলল, তার উত্তেজনাটা একটু বেশিই মনে হল। ক্লেইন, আমার মতে সিভিলিয়ান স্টাফ হওয়াটাই ভালো। কোনো বিপদ নেই বললেই চলে, বেতন প্রতি বছর বাড়ে। কয়েক বছর কাজ করলে অনেক টাকা জমবে, নর্থ বরোতে বা শহরের বাইরে একটা বাংলো ভাড়া নিতে পারবে। তারপর একটা ধনী আর সুন্দরী মেয়েকে বিয়ে করবে, সুন্দর একটা সংসার হবে, মিষ্টি দুষ্টু ছোট্ট ছোট্ট ফেরেশতারা। রোজান, থামো, থামো একটু। ক্লেইন বিরক্তি নিয়ে তাড়াতাড়ি তাকে থামাল, বুঝতে পারল সে প্রসঙ্গ পুরোপুরি বদলে ফেলছে। আমি এখন শুধু মূল বিষয়টা বুঝতে চাইছি। ড্যাশ 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 ঠিক আছে। রোজান কয়েক সেকেন্ড চুপ করে রইল, চোখ নামিয়ে একটু অনুতপ্ত ভাব নিয়ে। বাবার সাথে যা হয়েছিল তার কারণে এরকম ব্যাপার সামনে এলে আমি জানোই তো, একটু বেশি উত্তেজিত হয়ে পড়ি। তবে সত্যি বলতে, যে কোনো মানুষ, ছেলে হোক বা মেয়ে, যারা নিজে থেকে নাইটহক হতে চায়, তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে। বুঝতে পারছি ক্লেইন বলল। রোজান হালকা বাদামি চোখ পিটপিট করে বলল, বাবা একবার বলেছিলেন, কেউ যেন না ভাবে যে আরও শক্তিশালী হলে বা উঁচু সিকোয়েন্সে গেলেই সব লুকানো বিপদ সামলানো যাবে। আসলে উল্টো, তারা আরও ভয়ঙ্কর বিষয়ের মুখোমুখি হয়। অজানার সামনে বা ভয়ঙ্কর কিছুর মুখোমুখি হলে পরিণতি মাত্র দুটো মৃত্যু, নয়তো পাগলামি। এসব বলার 2 সপ্তাহ পরেই সে মারা গেল নিজে বলিদান দিয়ে। ক্লেইন, ওভাবে করুণার চোখে তাকিও না। আমার জীবন এখন ভালোই আছে, সত্যিই ভালো। এসব বিষয়ে ভয় পাওয়াটাই স্বাভাবিক। আমি শুধু মূল বিষয়টাই জানতে চাইছি। ক্লেইন আগের কথাটাই আবার বলল, হাসবে না কাঁদবে বুঝতে পারছিল না। ক্যাপ্টেন তোমার চেয়ে অনেক পরিষ্কার করে বলেছিলেন। আর বিয়ন্ডার না হলেও আমি ইতিমধ্যে অলৌকিক কিছুর মুখোমুখি হয়েছি। ড্যাশ 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 ঠিক আছে, রোজান একটু ভাবতে ভাবতে বলল, আমি আগে ক্যাপ্টেন আর ওল্ড নীলের কথা শুনেছিলাম। অলৌকিক প্রাণীরা যত কমে আসছে বা বিলুপ্ত হচ্ছে, এই যুগে উঁচু সিকোয়েন্সের মানুষ খুব কম। বিয়ন্ডার হওয়াটাই এখন অনেক বড় ব্যাপার। টিনজেন শহর আর আশেপাশের এলাকা মিলিয়ে কয়েক লাখ মানুষ হবে, হয়তো আরও বেশি। তবু বিয়ন্ডার আছে মাত্র 30 জনের একটু বেশি। এটা অবশ্য আমার অনুমান। ছায়ায় লুকিয়ে থাকা কাল্টিস্ট বা ডার্ক ওয়ার্লকদের হিসেব ধরছি না। ক্লেইনের জবাবের অপেক্ষা না করেই সে আবার উজ্জীবিত হয়ে উঠল। মুষ্টি বেঁধে বুকের কাছে নিয়ে এলো। আর এই 30 জনের বেশিরভাগই আছে সিকোয়েন্স নয়ে। উফ, মনে হচ্ছে আমি আবার বিষয় থেকে সরে গেছি। ঠিক আছে, এটাও আমি জানতে চাইছিলাম। ক্লেইন চাইছিল রোজান যেন এভাবেই এলোমেলোভাবে কথা বলতে থাকুক, তাতে আরও তথ্য বেরিয়ে আসে। যাই হোক, বিয়ন্ডার হওয়াটা অনেক অনেক বড় ব্যাপার। রোজান আবার বলল, আমাদের চার্চের পুরো সিকোয়েন্সের শুরুটা হল স্লিপলেস, সিকোয়েন্স নয়, স্লিপলেস। তাহলে তাই? ক্লেইন মাথা নাড়ল, দেখল রোজান নিজেকে থামাতে পারছে না। ড্যাশ 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 নামটা থেকেই বুঝতে পারছ। স্লিপলেস মানে হল যে রাতে ঘুমের দরকার হয় না। দিনে 3 থেকে 4 ঘণ্টা বিশ্রামই যথেষ্ট। আহা, আমি কত ঈর্ষান্বিত। না না, মোটেই না। ঘুম হল দেবীর দেওয়া উপহার। এটাই সবচেয়ে বড় সুখ। কোথায় ছিলাম?
স্লিপলেস আলো ছাড়াই অন্ধকারে দেখতে পায়। রাত যত গভীর হয় তারা তত শক্তিশালী হয়, মানে শারীরিক শক্তি, অনুভূতি, মানসিক ক্ষমতা, সব দিক দিয়ে। অন্ধকারে ওঁত পেতে থাকা বিপদ টের পায়, তবু দানব মোকাবেলায় ডিমন হান্টিং বুলেট আর অন্যান্য জিনিস লাগে। আমার বাবা একসময় স্লিপলেস ছিল। ক্লেইনকে আর জিজ্ঞেস করতে না দিয়েই রোজান বলল, এরপর আছে সিকোয়েন্স 8-এর মিডনাইট পোয়েট, আর তার উপরে সিকোয়েন্স 7-এর নাইটমেয়ার। নাইটমেয়ার? ক্লেইনের মাথায় সঙ্গে সঙ্গে ভেসে উঠল, ডান স্মিথ তার স্বপ্নে এসেছিলেন। নিশ্চিত হতে জিজ্ঞেস করল, ক্যাপ্টেন, তুমি জানো? রোজানের মুখ প্রায় ও আকার হয়ে গেল। ক্যাপ্টেন একবার আমার স্বপ্নে এসেছিলেন। ক্লেইন চারদিকে চেয়ে আবার গলা নামাল। ওহ! রোজান বুঝতে পেরে ফিসফিস করে বলল। পাশের কফির কাপটা তুলে একটা চুমুক দিয়ে স্বপ্নময় কণ্ঠে বলল, আমাদের টিনজেন শহরের চার্চে সিকোয়েন্স 7-এর মাত্র 2জন বিয়ন্ডার আছে। ক্যাপ্টেন নিশ্চয়ই তাদের একজন। ব্যাকল্যান্ডের মতো বড় ডায়োসিসে গেলেও তিনি দারুণ একজন মানুষ। কিছু ডিকনও হয়তো তাঁর চেয়ে শক্তিশালী নয়। তাহলে ক্যাপ্টেন সত্যিই অনেক পারদর্শী। ক্লেইন হাসতে হাসতে বলল, সত্যি বলতে গতকাল রাতে ডান স্মিথ তার মনে গভীর ছাপ ফেলেছিলেন। সে প্রায় নিশ্চিতই ছিল যে ডান একজন অত্যন্ত শক্তিশালী বিয়ন্ডার। অবশ্যই, রোজান গর্বে বুক ফুলিয়ে বলল, ড্যাশ ড্যাশ ড্যাশ। একটু পরেই সেই ভুলোমনা মেয়ে বিরক্ত মুখে বলল, সিকোয়েন্স 7-এর উপরে কি আছে সেটা আমি জানি না। নাইট হক্সদের মধ্যে হয়তো শুধু ক্যাপ্টেনই জানবেন। তাহলে অন্য শুরুর সিকোয়েন্সগুলো কি, যেগুলো পুরো নয়? ক্লেইন তৃপ্ত হয়ে প্রসঙ্গ বদলাল। বলতে হবে, স্লিপলেস সম্পর্কে রোজানের বর্ণনাটা বিয়ন্ডার নিয়ে তার কল্পনার সাথে বেশ মিলে গেছে। কিন্তু সে যেটা হতে চায় সেটা এই নয়। আদর্শ সিকোয়েন্স নয় হবে সেটা, যেটার মাধ্যমে রহস্যের আরও জ্ঞান অর্জন করা যাবে। সেটাকে কাজে লাগিয়ে সে বুঝতে পারবে কেন তার ট্রান্সমিগ্রেশন হয়েছিল, আর ভবিষ্যতে ফিরে যাওয়ার পথ তৈরি করতে পারবে। রোজান একটু ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই বিষয়ে আমার আগ্রহ তেমন নেই। শুধু জানি আমাদের অন্য চার্চের চেয়ে বেশি আছে। দেবী তো কনসিলমেন্টের মাতা। মোটামুটি 2 বা 3টা হবে। আমাদের কিছু সতীর্থ খুব ঠান্ডা আর দূরত্ব বজায় রাখে, দেখলে ভয় লাগে। তাদের একটা অদ্ভুত গন্ধও আছে। কিছু সদস্য, মানে ওল্ড নীলের সাথে কথা বলো। সে অনেক কিছু জানে, আর বেশ কিছু মজার ম্যাজিক্যাল রিচুয়াল ও জানে। একটু ভাবি, ওর সিকোয়েন্স 9-এর নামটা একবার বলেছিল, আর সেটাই পোষণের ফর্মুলার নাম। আহা হ্যাঁ, মিস্ট্রি প্রায়ার। বেশ কিছু মজার ম্যাজিক্যাল রিচুয়াল। মিস্ট্রি প্রায়ার, এটা তো আমি যা চাই তার খুব কাছাকাছি। ক্লেইন মনে মনে একটু আনন্দিত হল। ড্যাশ ড্যাশ ড্যাশ। আর আমি একটা সিকোয়েন্স 7-এর নামও জানি, যেটা পুরো নয়। রোজান ফুলানো গলায় বলল, মনে পড়ে গেছে বলে। কি সেটা? ক্লেইন অদ্ভুত কৌতূহলে জিজ্ঞেস করল। এমন একটা দুনিয়ায় যেখানে উঁচু সিকোয়েন্সের মানুষ এতটাই কম যে তারা হয়তো একেবারেই নেই, সেখানে সিকোয়েন্স 7 চার্চে বেশ শক্তিশালী বলেই গণ্য হবে। রোজান মিষ্টি হেসে গর্বের সাথে বলল, স্পিরিট মিডিয়াম। ম্যাডাম ডেলি? ক্লেইন অজান্তেই জিজ্ঞেস করে ফেলল। প্রথম চমকটা কাটতেই বুঝল এটা আসলে অবাক হওয়ার মতো কিছু নয়। সিকোয়েন্স 7-এর কোনো বিয়ন্ডারই কেবল এতটা চমৎকারভাবে মিডিয়াম হতে পারে। রোজান আবার চোখ বড় বড় করে অবিশ্বাসের সাথে বলল, তো তুমি এটাও কিভাবে জানলে? ম্যাডাম ডেলির সাথে দেখা হয়েছিল। ক্লেইন বিষয়টা লুকাল না। ঠিক আছে, রোজান ঈর্ষান্বিত গলায় বলল, যদি স্পিরিট মিডিয়াম হতে পারতাম ম্যাডাম ডেলির মতো, তাহলে বিয়ন্ডার হতে রাজি হয়ে যেতাম। না, 10 মিনিট ভেবে দেখতাম। হ্যাঁ, ম্যাডাম ডেলি বিয়ন্ডার সম্পর্কে আমার সব কল্পনা পূরণ করেন। ক্লেইন একটু বাড়িয়ে বলল। ড্যাশ ড্যাশ ড্যাশ। তার উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। রোজানের সাথে আরও কয়েক মিনিট এলোমেলো গল্প করল, তারপর বুঝল নতুন কোনো তথ্য আর বেরোবে না। টুপি খুলে একটু মাথা নোয়াল, তারপর বিদায় নিল। সিঁড়ি দিয়ে নামতে নামতে কয়েক ধাপ যাওয়ার পর ক্লেইন হঠাৎ থেমে গেল। হাত বাড়িয়ে ভেতরের পকেটে রাখা নোটগুলো একটু চাপড়ে নিশ্চিত হল। তারপরই 12টা গোল্ড পাউন্ড নোট বের করে বাম হাতের মুঠোয় শক্ত করে ধরল। হাতটা পকেটে রেখে দিল। ছাড়ল না, বের করল না। না জানলেও মুখে একটা হাসি ফুটে উঠল। ফুডাহলিক এম্পায়ারের, মানে চীনের রীতি অনুযায়ী টাকা পেলে খাওয়া দাওয়ার আয়োজন করতে হয়। আজ রাতে মেলিসাকে ভোজ দেওয়ার সময় হয়েছে।